আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক বিশেষ আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেনে। সঙ্গে আছে আব্দুল্লাহ হীরা। অনুষ্ঠানটি নিবেদন করছে রেক্সল। গণ অভ্যুত্থানের পর সংবিধান সংস্কার কমিশন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার সুপারিশ করেছে, যেখানে উচ্চকক্ষে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব ঘিরেই দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে। এই বিতর্কের মূলে রয়েছে দুটি ভিন্ন নির্বাচন ব্যবস্থা। বর্তমানে বাংলাদেশে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এফপিটিপি পদ্ধতি চালু আছে, যেখানে একটি আসনে যিনি সর্বোচ্চ ভোট পান তিনিই জয়ী হন। বিপরীতে পিআর পদ্ধতিতে ভোটাররা কোনো প্রার্থীকে নয়, বরং রাজনৈতিক দলকে ভোট দেন এবং প্রতিটি দল প্রাপ্ত ভোটের হারের ভিত্তিতে সংসদে আনুপাতিক সংখ্যক আসন লাভ করে। বিশেষজ্ঞদের মতে এই পদ্ধতির বিভিন্ন ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে। এর একটি বড় সম্ভাবনা হলো ছোট দলগুলো তাদের প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। ফলে কোনো একটি দলের একক আধিপত্য কমে একটি বহুত্ববাদী সংসদ গঠিত হতে পারে। এটিকে জনগণের মতামতের সঠিক প্রতিফলন হিসেবেও দেখা হয়, কারণ একটি দল যত শতাংশ ভোট পায় তত শতাংশই আসন লাভ করে। তবে এর কিছু সমস্যার দিকও রয়েছে, যেমন ভোটাররা সরাসরি এলাকার প্রতিনিধি নির্বাচন করতে পারেন না বলে জনপ্রতিনিধির সাথে জনগণের দূরত্ব তৈরির আশঙ্কা থাকে। এই পদ্ধতির সুবিধা অসুবিধার তাত্ত্বিক আলোচনার পাশাপাশি দলগুলোর অবস্থানের পেছনে সুস্পষ্ট রাজনৈতিক অঙ্ক রয়েছে। বিএনপি প্রচলিত এফপিটিপি পদ্ধতির পক্ষে, কারণ এই পদ্ধতিতে প্রাপ্ত ভোটের হারের চেয়ে অনেক বেশি আসন পাওয়ার সুযোগ থাকে। উদাহরণস্বরূপ 2001 সালে বিএনপি 41% ভোট পেয়ে 193টি আসন জিতেছিল, কিন্তু পিআর পদ্ধতি থাকলে তারা পেত মাত্র 123টি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী ও অন্যান্য ছোট দলগুলো পিআর পদ্ধতির স্টান্স সমর্থক, কারণ এই পদ্ধতিতে তাদের সামান্য ভোটও আসনে রূপান্তরিত হবে। যেমন 1991 সালে জামায়াত 12% ভোট পেয়েও মাত্র 18টি আসন পেয়েছিল, কিন্তু পিআর পদ্ধতি চালু হলে একই ভোটে তাদের আসন বেড়ে দ্বিগুণ হতো, যা সংসদে তাদের শক্তি বহুলাংশে বাড়িয়ে দিত। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি বিশ্বজুড়ে অত্যন্ত প্রচলিত একটি নির্বাচন ব্যবস্থা। এই পদ্ধতিটির মূলনীতি হলো একটি দল যত শতাংশ ভোট পাবে আইনসভায় ঠিক তত শতাংশ আসনের প্রতিনিধিত্ব করবে, যা প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থার চেয়ে ভিন্ন। এই পদ্ধতির প্রচলন বিশ্বজুড়েই রয়েছে, বিশেষ করে ইউরোপীয় দেশগুলোতে এর জনপ্রিয়তা সবচেয়ে বেশি। জার্মানি, সুইডেন, নরওয়ে, স্পেন, নেদারল্যান্ডসের মতো ইউরোপীয় দেশগুলো ছাড়াও এশিয়ার শ্রীলঙ্কা, নেপাল, ইসরায়েল, আফ্রিকার দক্ষিণ আফ্রিকা এবং ওশানিয়ার নিউজিল্যান্ড সহ বিশ্বের প্রায় 91টিরও বেশি দেশে সম্পূর্ণ বা মিশ্র এই ব্যবস্থা চালু আছে। এর ব্যাপক কার্যকারিতার কারণেই এটি সারা বিশ্বে জনপ্রিয়তা পেয়েছে। পিআর পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো এটি জনগণের মতামতের সঠিক ও ন্যায্য প্রতিফলন ঘটায়। যে দল 10% বা 15% ভোট পায় তারাও আইনসভায় প্রতিনিধিত্ব করার সুযোগ পায়, যা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করে। এর ফলে ছোট বা নতুন রাজনৈতিক দলগুলোর পক্ষেও সংসদে প্রবেশ করা সহজ হয় এবং এটি রাজনৈতিক বহুত্ববাদকে উৎসাহিত করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রক্ষা কবচ হলো নির্বাচনী থ্রেশহোল্ড। এর মাধ্যমে একটি নির্দিষ্ট শতাংশের কম ভোট পাওয়া দলগুলোকে সংসদে আসন বরাদ্দ করা হয় না। যেমন জার্মানি এবং নিউজিল্যান্ডে এই থ্রেশহোল্ড 5%। এর ফলে অতি ক্ষুদ্র দলগুলো সংসদে এসে অস্থিতিশীলতা তৈরি করতে পারে না। এর পাশাপাশি স্থিতিশীলতা নিশ্চিত করতে জার্মানির মতো দেশে গঠনমূলক অনাস্থা ভোট ব্যবস্থা রয়েছে, যেখানে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হলে একই সাথে বিকল্প সরকারের নামও প্রস্তাব করতে হয়। এটি শুধু বিরোধিতার খাতিরে সরকারের পতন ঘটানো কঠিন করে তোলে। বাংলাদেশে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালু করা নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক চলছে। এই পদ্ধতির যেমন বেশ কিছু শক্তিশালী ইতিবাচক দিক বা সুবিধা রয়েছে, তেমনি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এর কিছু গুরুতর সমস্যা বা চ্যালেঞ্জও বিদ্যমান। পিআর পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো এটি ভোটের
প্রকৃত চিত্রকে সংসদে প্রতিফলিত করে। যেহেতু ভোটাররা প্রার্থীকে নয় দলকে ভোট দেন, তাই আসন ভিত্তিক আধিপত্য বিস্তার, কেন্দ্র দখল, পেশি শক্তির ব্যবহার এবং প্রার্থী হওয়ার জন্য টাকার ছড়াছড়ি বা মনোনয়ন বাণিজ্য কমে আসার সম্ভাবনা থাকে। দলগুলোর মূল লক্ষ্য থাকে দেশব্যাপী নিজেদের জনপ্রিয়তা বৃদ্ধি করা, কোনো একক আসন জেতা নয়। সাধারণত পিআর পদ্ধতিতে কোনো একটি দলের পক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন হয়, ফলে জোট সরকার গঠন একটি সাধারণ নিয়মে পরিণত হয়। এটি একদিকে যেমন কোনো দলের স্বৈরাচারী হয়ে ওঠার প্রবণতা রোধ করে, তেমনি দলগুলোর মধ্যে সংলাপ, আলোচনা ও ঐক্যমতের একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করে। আজকের আলোচনা আমাদের সঙ্গে নেটিজেন হিসেবে আছেন লন্ডন প্রেস ক্লাবের নির্বাহী সদস্য জুবায়ের বাবু এবং সিটিজেন হিসেবে আছেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজন। আমি শুরুতেই জানাতে চাই, মাসুদ করিম, আপনি শুনতে পাচ্ছেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমাদের এই পিআর পদ্ধতি নিয়ে যদি আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, রাজনৈতিকভাবে এটার যে পক্ষে বিপক্ষে অনেক ধরনের কথা শুনছি, পিআর পদ্ধতির তো একটা অ্যাকসেপ্টেন্স রয়েছে সারা ওয়ার্ল্ডের অনেক দেশে। তো সেই জায়গায় বাংলাদেশে এটা চালু করতে গেলে কি ধরনের আপনি নাগরিক হিসেবে কি ধরনের শঙ্কা বোধ করেন বা কি ধরনের সম্ভাবনা বোধ করেন? ধন্যবাদ। এখানে আমাদের দেশে এই যে আপরাইজিং হয়েছে, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি আমাদের সামনে 5 তারিখে, আপনার মনে আছে যে গত বছর যে অভ্যুত্থান হয়েছে সেখানে একটা অগণতান্ত্রিক স্বৈর শাসকের বিরুদ্ধে সে একটা বিরাট আন্দোলন ছিল এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে যাতে কোনো একটা রাজনৈতিক দল এককভাবে একদলীয় বা একক মানে না করতে পারে, শাসন মানে কি বলবো, একতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করতে না পারে, সেই জন্যই কিছু কিছু সংস্কারের কথা এসেছে আমাদের এইবার আলোচনায়। এবং এই সংস্কারের মধ্যে একটা অন্যতম প্রধান বিষয় ছিল যে বাংলাদেশে বর্তমানে যে একক মানে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে সেটাকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে রূপান্তর করা। তো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে রূপান্তর করার ক্ষেত্রে উচ্চ কক্ষে এই ধরনের পিআর ব্যবস্থা প্রবর্তনের কথাটা আমাদের যে এই কি বলবো, এটা এই সমঝোতা কমিশন, যেটা তাদের মধ্যে আলোচনার মধ্যে ঐক্যমত কমিশন, যেটা সেটার মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা হচ্ছে। বিশেষ করে জামায়াতে ইসলামী, এনসিপি বা ছোট ছোট রাজনৈতিক দলগুলো তারা চাচ্ছে যে আনুপাতিক হারে যাতে সেখানে প্রতিনিধিত্ব থাকে। আনুপাতিক মানে ভোটের আনুপাতিক। আর বিএনপি, যেটা সবচেয়ে বড় দল এই মুহূর্তে, তারা চাইছে না যে আনুপাতিক, ভোটের আনুপাতিক তারা চাচ্ছে না। তারা চাচ্ছে যে এই এখন আসনের ব্যাপারে যেটা হচ্ছে সেটার ভিত্তিতে এখানে ভোটের আনুপাতিকটা ছোট দলগুলি চাওয়ার পক্ষে তাদের প্রধান যুক্তি হলো যে যারা আসন একেবারে কম পায় তারা আনুপাতিক ভোটের আনুপাত ধরলে কিছুটা পেয়ে যাবে, 2-1টা আসন তারা বাড়তি পেয়ে যাবে। সেটা তারা তাদের দলগত লাভের কথাটা চিন্তা করছে। বিএনপিও একইভাবে তাদের মানে পার্টির লাভের কথা চিন্তা করছে যে তারা হয়তো অন্যভাবেই বেশি পাবে। তো এখানে যেই জিনিসটা লক্ষণীয় সেটা হলো যে এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট শুধু আমাদের দেশেই না, এখানে আমাদের এই আলোচনায় জুবায়ের বাবু সাহেব আছেন, উনি ইংল্যান্ডের ব্যাপারটা ভালোভাবে বলবেন আপনারা, আমি আশা করি। আমি আমাদের প্রতিবেশী দেশের কথাটা একটু বলি। ভারতে এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে। নিম্ন কক্ষকে বলে লোকসভা, যেখানে 400 শতাধিক আসন আছে, সরাসরি ভোটে নির্বাচিত হয়। উচ্চ কক্ষকে বলে ওনারা রাজ্যসভা, এটার মধ্যে 145টা আসন আছে এবং ওখানে কিন্তু এই সরাসরি আনুপাতিক ভোট করা হয় না। এখানে যেটা করা হয় যে 12টা আসন মানে উচ্চকক্ষে, সেটা রাষ্ট্রপতি মনোনয়ন দেন। কাদের মধ্যে থেকে দেন? শিল্পী, সাহিত্যিক, বিশিষ্ট ব্যক্তি বর্গের কাছ থেকে 12টা আসন তারা দেন। আর বাকি আসনগুলি পার্টিগুলি তাদের প্রাপ্ত সিটের ভিত্তিতে দেয় এবং এইভাবে উচ্চকক্ষ করে। তো ভারতের উচ্চকক্ষ খুব পাওয়ারফুল, আপনারা জানেন যে ভারতে যদি পার্লামেন্ট ভেঙে দেওয়া হয় তার মানে নিম্ন কক্ষ ভেঙে দেওয়া যায়, কিন্তু উচ্চ কক্ষ ভাঙা যায় না। এবং উচ্চ কক্ষটা একসঙ্গে হয় না,
1/3 2 বছর পর পর হয়। তো 6 বছর মেয়াদি তারা উচ্চ কক্ষটা এক একজন মেম্বার থাকে, এবং এটার মূল উদ্দেশ্য হলো চেক এন্ড ব্যালেন্স আনা। যেটা আপনারা জানেন যে কোনো একটা দল যদি কিছু করতে চায়, যদি একটা আইন বা মৌলিক, কারণ সংবিধানের মৌলিক চেতনার বিরুদ্ধে ওখানে কিছু করা যায় না, যদি কেউ করে সেটা পার্লামেন্টে যদি নিম্নকক্ষে পাশ হয়, সেটা আবার উচ্চ কক্ষেও যদি পাশ হয়ে যায়, এমনকি প্রেসিডেন্ট যদি অনুমোদনও দিয়ে দেন, তাইলেও আবার আদালত সেটা বাতিল করে দিতে পারে। ভারতের সংবিধান যে আমাদের সংবিধান তাই, আমাদের সংবিধানে কিন্তু কোনো মৌলিক পরিবর্তন করা যায় না। এবং এটা যদি আপনারা মূলনীতির কোনো পরিবর্তন করতে চান, পার্লামেন্টে পাশও হয়, যদি এটা তারপরে প্রেসিডেন্ট অনুমোদনও দেন, যদি আদালত ইচ্ছা করলে সেটা বাতিল করতে পারে সংবিধানের মৌলিক চেতনার পরিপন্থী যে কোনো আইন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এটার একটা উদ্দেশ্যই হলো যে চেক এন্ড ব্যালেন্স করা। আমেরিকা যেটা বলে সিনেট, সিনেটটাও কিন্তু সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসে। সিনেট নির্বাচন হয়, এই যে 6 শতাধিক আসন আছে, সে তার মধ্যে 200 আসন প্রতি 2 বছর পর পরই এটা হয়। এটা টোটাল যে একজন 6 বছর থাকে, এবং সেই সিনেটেরও একই রকম, তারাও সিনেটে যে কোনো বিষয় পাশ করাইতে হয়, এবং এটার একটা বিরাট পাওয়ার থাকে। আমরা একটু যাব, মাসুদ করিম একটু থামাতে হচ্ছে, আমাদের অন্য একজন অতিথির কাছে একটু সরাসরি যেতে চাই একই প্রসঙ্গ নিয়ে, যেটি মাসুদ করিম বলছিলেন, জুবায়ের বাবু যিনি লন্ডন থেকে যুক্ত আছেন, লন্ডন প্রেস ক্লাবের নির্বাহী সদস্য। আপনি আমাদের এই অনুষ্ঠানের নেটিজেন পার্টটা আপনি দেখবেন, তো সেই জায়গায় একটু বলবেন যে আমরা চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলছিলেন মাসুদ করিম, আমাদের দেশে এরকম একটা দরকার, কক্ষ বিশিষ্ট একটা সংসদ, যেটি অন্যান্য দেশেও আছে, বিশেষ করে যেসব দেশ গণতন্ত্রে বা বড় ভৌগোলিক সীমানায় এগিয়ে আছে। আবার একই পিআর পদ্ধতির কাছাকাছি ফলো করে আমাদের সাউথ এশিয়া জোনে কয়েকটি দেশ, তারা যে খুব ভালো করছে তাও না, কিন্তু উন্নত দেশে জার্মানি, নেদারল্যান্ডসের কথা আমরা বারবার শুনছি, সেখানে পিআর পদ্ধতি বেশ কার্যকর। আপনার অভিজ্ঞতায় আমরা যে পিআর পদ্ধতি নিয়ে একটা টানাপোড়েন চলছে রাজনৈতিক দলগুলোর, আপনি কি বলবেন? মানে কি পন্থা অবলম্বন, আমরা রাইট ট্র্যাকে আছি, না বিএনপি যে ধরনের কথা বলছে সেটাই ঠিক, নাকি অন্য দলগুলো ঠিক? ধন্যবাদ আপনাকে। বিষয়টি আসলে একটু জটিল, কারণ হচ্ছে যে এটি আসলে একটি পদ্ধতি যেটা সরকার পরিচালনার পদ্ধতি। তা আমি এখানে 3টি বিষয় গুরুত্বপূর্ণ মনে করি বিষয়টা, যেটি হচ্ছে যে পিআর পদ্ধতি বা এফটিপি, এটা নির্ভর করে কিন্তু কতগুলা বিষয়ের উপরে, যেমন আর্থসামাজিক অবস্থান। যেমন বাংলাদেশের মতো একটি দেশ বহুজাতিক বা বহুভাষী দেশ নয় বাংলাদেশ, হ্যাঁ, নানান ধর্মের মানুষেরও কিন্তু খুব বেশি যে অবস্থান তা নয়। সেই হিসাব যদি আপনি করেন, বাংলাদেশের যেসব দেশগুলোতে এই ধরনের সমস্যাগুলো রয়েছে, অনেক জাতি গোষ্ঠী বসবাস করে, নানান ভাষা রয়েছে, নানান ধর্ম রয়েছে, সেসব দেশগুলোতে কিন্তু তাদের অধিকারের প্রশ্নে যে অনেক সময় পিআর পদ্ধতিটাকে আপনার কিছুটা প্রায়োরিটি দেওয়া হয়। আরেকটি বিষয় হচ্ছে যে রাজনৈতিক বন্দোবস্ত। একটি জিনিস হচ্ছে কি, দেখেন, আপনাকে প্রথমে পিআর পদ্ধতি না এফটিপি, পুরো বিষয়টা কিন্তু জনগণের একটি, আমি মনে করি, মতামতের বিষয় রয়েছে। সেখানে কে কি বললো সেটা হচ্ছে বড় প্রশ্ন, হচ্ছে যে জনগণ বুঝে কিনা, জনগণ জানে কিনা আসলে সে কোন পদ্ধতিতে ভোটটা দেবেন, এবং এই ভোটটা আসলে কোথায় যাবে, কার ঘরে যাবে, কিভাবে হবে, এই ভোটের ব্যবহারটা কিভাবে হবে। সুতরাং এই সিদ্ধান্তটা কিন্তু জনগণের কাছ থেকে আসতে হবে। আর সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিআর এর বিষয়ে আমি যেটি বলবো, সেটা হচ্ছে যে স্থানীয় সরকার ব্যবস্থাপনা, মানে সরকার ব্যবস্থাপনা। এবং সরকার ব্যবস্থাপনার ভিতরে আপনি জানেন যে স্থানীয় সরকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং ইউরোপের যেসব দেশগুলোতে আপনার পিআর পদ্ধতি বা পুরোপুরি পিআর পদ্ধতি নেই কোনো দেশেই, একটি মিশ্র পদ্ধতি রয়েছে, এবং প্রতিটি দেশেই কিন্তু সেখানে কিন্তু স্থানীয় সরকার ব্যবস্থাপনা কিন্তু খুবই উন্নত। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি দেখেন, বাংলাদেশের স্থানীয় সরকার কি, বাংলাদেশের স্থানীয় সরকার বলতে আসলে সেরকম কিছুই নেই, শুধু কাবিখা অর্থাৎ কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে কিন্তু আটকে আছে আমাদের স্থানীয় সরকার। তো সুতরাং এই ধরনের একটি ব্যবস্থা, পিআর পদ্ধতি ব্যবস্থাপনা ব্যবস্থা যদি আমরা বাংলাদেশের মতো একটি দেশে আমরা যদি সেটাকে করতে চাই, তাহলে কিন্তু এই বিষয়টা আমাদের এই কতগুলো জিনিসগুলো কিন্তু আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা পিআর বলছেন, আমি প্রায় শুনি বাংলাদেশে অনেকে বলছেন যে পৃথিবীর 90টি দেশ 80টি দেশ পিআর পদ্ধতি রয়েছে। এটি কিন্তু একটি ভুল তথ্য। পৃথিবীতে পিআর পদ্ধতি মানে পুরোপুরি পিআর পদ্ধতি কিন্তু খুব কম দেশে আছে, 6-7টি দেশে আছে। পাশাপাশি যতগুলো দেশে পিআর পদ্ধতি আছে সেটা কিন্তু একটি মিশ্র পদ্ধতি,
এবং পিআর পদ্ধতিরও কিন্তু অনেকগুলো মডিউল আছে, মডেল রয়েছে। সুতরাং এক একটা মডেল এক এক রকম এক একভাবে কাজ করে। এখন একটি প্রশ্ন হচ্ছে যে জার্মানিতে যে পিআর এবং এফপিটিপির যে মডেলটি রয়েছে, সেই মডেলটি বাংলাদেশের মানুষ বুঝবে কিনা। আমার কাছে এটি জটিল মনে হয়। জার্মানিতে যে ভোট দেওয়ার ব্যবস্থাপনা এবং ব্যবস্থা, সেটি কিন্তু অত্যন্ত জটিল, এবং এই ধরনের পদ্ধতি আমাদের দেশের মানুষ বুঝবে কিনা সেটা এর যথেষ্ট কারণ রয়েছে। কারণ হচ্ছে, আপনি যদি দেখেন ইউরোপের কথা চিন্তা করেন, ইউরোপের মানুষের গড় আইকিউ লেভেল হচ্ছে 100+, যেখানে বাংলাদেশের গড় আইকিউ লেভেল হচ্ছে 74। সুতরাং আমাদেরকে কিন্তু এই বিষয়গুলো বুঝতে হবে যে আমরা যে পদ্ধতিতে যাব, এই পদ্ধতিটা সাধারণ জনগণ বুঝবে কিনা। এবার ইউরোপের আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাকে। ইতালিতে কিন্তু আপনি জানেন যে পৃথিবীতে সর্বপ্রথম পিয়ার পদ্ধতি কিন্তু ইতালিতে নিয়ে আসে, এবং 1946-এ, এবং 1946-এ পুরোপুরি ইতালিতে এই পিয়ার পদ্ধতি শুরু করার পরে আমি যদি ভুল না করে দেখেন 93 সাল পর্যন্ত কিন্তু পিয়ার পদ্ধতি ছিল। এবং তখন দেখা যাচ্ছে যে ইতালিতে দুর্নীতি বলেন, সামাজিক অস্থিরতা বলেন, তারপর সরকারের ভিতরে অস্থিরতা বলেন, একটা অস্থিতিশীল একটি দেশে পরিণত হয়েছিল ইতালি। এবং তারা কিন্তু সেই পিআর পদ্ধতি বাদ দিয়ে আবারও যে সাধারণ যে পদ্ধতি এফপিটিপি এবং পিআর এর একটি সংমিশ্রণ, দুটো মিলিয়ে তারা এখন অবস্থান করছে। তো এইটি কিন্তু বুঝতে হবে যে এই পিআর পদ্ধতিটা আসলে না, তার মানে জুবায়ের বাবু, আপনি যেটি বলছিলেন যে পিআর পদ্ধতির যে ভার্সনটা আপনি বলছিলেন, সেই ভার্সনটা আমাদের দেশে কাজ নাও করতে পারে, বাট একটা মডেল তো পিআর পদ্ধতির মতো, মানে পিআর এর কারেকশন মডেল তো প্রয়োজন রয়েছে। আমি একটু মাসুদ করিমের কাছে মানে এই বিষয় নিয়ে আসতে চাই যে আমরা যে পিআর পদ্ধতি স্ট্যাবলিশ করতে চাচ্ছি, আমরা চেক অ্যান্ড ব্যালেন্সের কথা যেটা বলছিলাম, সেইটি যদি মূল লক্ষ্য হয়, সেটি পিআর পদ্ধতির তো একটা মডেল প্রয়োজন, সাস্টেইনেবল মডেল, যেটা বাংলাদেশের জন্যই দরকার। সেটাও তো একটা আলোচ্য বিষয় হওয়ার কথা। মানে ঢালাও একটা পিআর পদ্ধতি, মানে যেটা ইউরোপে চলছে, সেটা তো আমাদের গ্রহণ করলে হবে না। মাসুদ করিম, আপনার এখানে আমার মনে হয় যে কথাগুলি খুব ইকো হচ্ছে, আমি কথাগুলি অস্পষ্টভাবে বুঝতে পারতেছি। তো আমি যেটা আপনাকে, আপনি যদি আমার কথা বুঝতে পারেন সেটা ভালো। সেটা আমি যেটা বলতে চাচ্ছি, এই আমার কথা আমার ফিরে আসছে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে আমি পিআর পদ্ধতির কথা আমি বলছি না, আমি বলছি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যদি আমরা করি, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে আমরা পিআর পদ্ধতিতেও করতে পারি, পিআর ছাড়াও করতে পারি। সেটা ডিপেন্ড করবে রাজনৈতিক মতৈক্যের উপর। যেহেতু রাজনৈতিক মত পার্থক্য রয়েছে, সুতরাং এই ব্যাপারে আমাদের আরো ডিবেটের প্রয়োজন আছে। এখন আমাদের সামনে ফেব্রুয়ারি মাসে ইলেকশন, কারণ আমাদের দেশটা আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কোনো অন্য মানে বিনিয়োগ হচ্ছে না, যেহেতু একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে এখনো যায় না, এখন একটা অন্তর্বর্তী শাসন ব্যবস্থা আছে, এবং এই দেশে মোট 5% চাকরি সরকারি চাকরি, আর বাকি চাকরি হলো বেসরকারি বিনিয়োগের মাধ্যমে, বিপুল বেকারত্ব। সুতরাং একটা যতটা তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচনের দিকে যাওয়া প্রয়োজন। কিন্তু এই সমস্ত ব্যাপক ভিত্তিক সংস্কার এবং যে সংস্কারগুলি নিয়ে ব্যাপক আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে, সেটা নিয়ে তাড়াহুড়া করার ব্যাপারটা কিন্তু আমার কাছে একটা যথেষ্ট প্রশ্নবোধক। কারণ আমি মনে করি যে নির্বাচন হওয়ার পরে নির্বাচিত পার্লামেন্টে এটা অনুমোদন ছাড়া আমাদের দেশে এটা এস্টাবলিশ করার আর কোনো উপায় নাই। কারণ এখানে যে সংস্কারগুলির কথা এখানে বলা হচ্ছে, এখানে একটা কথা বলা হয়েছে যে 70 অনুচ্ছেদ থাকবে না সংবিধানে। সংবিধানের 70 অনুচ্ছেদে কি আছে, যে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়া যাবে না। এখন 70 অনুচ্ছেদ যদি বিলুপ্ত হয়ে যায়, আর বিএনপি দল যদি সিদ্ধান্ত নেয় যে তারা প্রপোর্শনাল ভোট তারা চালু করবে অন্যান্য ছোট দলের সাথে, আর তার মেম্বাররা যদি তার সিদ্ধান্তের বাইরে ভোট দেয়, তার তো কিছু করার নাই, পার্টির কিছু করার নাই। সুতরাং আমি বলছি যে যেসব বিষয়গুলিকে মত পার্থক্য রয়ে গেছে, সেই বিষয়গুলিকে বাদ মানে ডিবেটের জন্য রেখে দিই। যেসব বিষয়গুলিতে মতৈক্য প্রতিষ্ঠা হয়েছে, সেই বিষয়গুলিকে নিয়ে অগ্রসর হওয়া দরকার, এবং পরবর্তীতে নির্বাচিত সরকার এবং নির্বাচিত সরকারের বাইরেও রাজনৈতিক দলগুলির মধ্যে আরো আলাপ আলোচনা, আরো সংলাপ, বিশেষ করে জনগণের অংশগ্রহণমূলক সংলাপ। কারণ এই আলোচনাটা হচ্ছে এই ঐক্যমত কমিশনের ভিতরে ফরেন সার্ভিস একাডেমির এক রুমের মধ্যে কয়েকটা রাজনৈতিক দলের নির্বাচিত
নির্ধারিত প্রতিনিধিরা সেখানে আলোচনা করছেন। জুবায়ের বাবু যথার্থই বলেছেন যে এই দেশের জনগণ তো এসব কিছু বোঝে না, যে এটা কি আনুপাতিক বলতে কি বোঝায়, আবার অনানুপাতিক বলতে কি বোঝায়, সেগুলো কিন্তু মানুষের কাছে আগে স্পষ্ট হইতে হবে। একটা হলো জনগণ সরাসরি ভোট দিচ্ছে, মানে নিম্নকক্ষে আপনারা যেটা আমাদের যেটা পার্লামেন্ট, সেখানে জনগণ ভোট দিচ্ছেন, জনগণ যাকে ভালোবাসে তাকে ভোট দিচ্ছে। কিন্তু যে লোকটাকে ভোট দিচ্ছে পপুলার ভোটে যে জিতে আসলো, সে হয়তো টেকনিক্যালি সাউন্ড না, কিংবা সে সকল পক্ষের প্রতিনিধিত্ব করে না। সেই সব দিক চিন্তা করে একটা উচ্চ কক্ষের ব্যবস্থা করা হয়ে থাকে। এবং এটাও তো ঠিক মাসুদ করিম, যে ধরুন একটা দল বিভিন্ন আসনে জয়লাভের মতো করে পার্সেন্টেজ পেল না, কিন্তু টোটাল পার্সেন্টেজে দেখা গেল যে 18 বা 15 বা এরকম একটা দখল করলো তার ভোটিং পার্সেন্টেজ, তারও তো একটা অংশীদারিত্ব প্রয়োজন রয়েছে, মানে তার সংসদে হোক অন্য একটা কক্ষে হোক, মানে সেটাও তো একটা দরকার। সেটা দরকার। এখন আমি তাইলে একটা কথা বলি, জিনিসটা কিছুটা অপ্রিয় শোনাতে পারে। আমাদের দেশে এই মুহূর্তে যে শেখ হাসিনার দল যেটা আওয়ামী লীগ, সেই দলটার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আছে। কিন্তু সেই দলের কোন লোক যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করে এবং সেইভাবে যদি পাশ করে আসে, তাদের অন এন এভারেজ আওয়ামী লীগের 20% ভোট রয়েছে। সুতরাং উচ্চকক্ষে কিন্তু তাদের প্রতিনিধিত্ব প্রপোর্শন, তারা যদি একটা গ্রুপ গঠন করে বলে যে স্পিকারের কাছে যে আমরা একটা গ্রুপ, আমাদের এই নামে একটা গ্রুপ, তো তারও কিন্তু প্রপোর্শনাল প্রতিনিধিত্ব আপনাকে ওই ভোটের অনুপাতে দিতে হবে। যেটা 20% যদি ভোট কমপক্ষে আওয়ামী লীগের থাকে, তাহলে সেটা অন্যান্য ছোট দলগুলির থেকে অনেক বেশি হবে। আমি যেটা যে জিনিসটা বলতে চাচ্ছি যে এগুলি আনুপাতিক আসবে, কিন্তু মূল উদ্দেশ্যটা হইল একটা টেকনিক্যালি সাউন্ড প্রতিনিধিত্বশীল জবাবদিহিতামূলক পার্লামেন্ট প্রতিষ্ঠা করা, যার মাধ্যমে সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব এখানে আসে। অনেক ধন্যবাদ মাসুদ করিম। একটু যেতে চাই জুবায়ের বাবু আপনার কাছে, একদম শেষ পর্যায়ে বলা যায়। জুবায়ের বাবু, এই আলোকে যদি আপনি বলতেন যে মাসুদ করিম তো অনেকগুলো পয়েন্ট সামনে এনেছেন, যেটা গ্রহণযোগ্য পয়েন্টগুলো, আপনি বাড়তি আর কি কি চোখে দেখেন, আর কি কি মনে হয় যে এই মুহূর্তে আসলে বিশ্বাসটাই তো অনেক বড় ব্যাপার, রাজনৈতিক চর্চার অর্থাৎ সংস্কার চর্চার তো বিশ্বাসটা রাখতে হবে সবার প্রতি, সবার। জি ধন্যবাদ। আমি যেটি মনে করি আসলে সেটি হচ্ছে যে আপনি আপনি এই গত মানে যে 24-এর গণ অভ্যুত্থান কিন্তু আমাদের রাজনীতির এই যে যেটা হচ্ছে ফেসিস্ট হয়ে ওঠা কিংবা স্বৈরাচার হয়ে ওঠার বিপক্ষে কিন্তু একটা লাল কার্ড দেখিয়েছে। তো সুতরাং এই জায়গাটি থেকে যদি আমি বলি, দেখুন বাংলাদেশের মানুষ কিন্তু এখন সচেতন। বাংলাদেশের মানুষও চায় যে বাংলাদেশের এমন একটি ব্যবস্থাপনা, সরকারি ব্যবস্থাপনা, রাজনৈতিক ব্যবস্থাপনা, অর্থনৈতিক ব্যবস্থাপনা চায় যেটি সাধারণ জনগণের জন্য যেটি ভালো হবে। এবং সেই দিক থেকে দেখুন উচ্চকক্ষ নিম্ন কক্ষের আলোচনাটা কিন্তু ভিন্ন, আর পিয়ার পদ্ধতিটি কিন্তু ভিন্ন। তো যে কোনো পদ্ধতি হোক, পিয়ার হোক বা এফটিপিপি হোক, যে কোনো পদ্ধতির ক্ষেত্রে কিন্তু সেটি কিন্তু ব্যাপক আলোচনার একটি বিষয় রয়েছে। সুতরাং এই জায়গাটিতে আমি মনে করি না কোনো পদ্ধতি কেউ গ্রহণ করুক জনগণের মতামত ছাড়া। জনগণ মতামত দিবে, যে মতামতগুলো জনগণ যেটিকে ভালো মনে করবে সেই পদ্ধতিতে বাংলাদেশে যাবে, বাংলাদেশে যাওয়া উচিত। এটি হচ্ছে প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে দেখুন কে কখন স্বৈরাচার হবে সেটি কিন্তু আপনি, এটা একটা মানে এই আলোচনাটা কিন্তু একটা হাইপোথেটিক্যাল আলোচনা। যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তি স্বৈরাচার হয়ে যেতে পারে, আপনি যেই সিস্টেমে থাকুন না কেন, যে আইনেই থাকুন না কেন। তো সুতরাং এটি আসলে আলোচনার বিষয় না। আমাদের যেটি হচ্ছে যে বাংলাদেশের টোটাল যে রাজনীতি বলেন, অর্থনীতি, মানে যে বাংলাদেশের যে ব্যবস্থাপনাটা আছে, বন্দোবস্তুটি রয়েছে, এই বন্দোবস্তুটির একটি আসলে আমরা চাই যে এমন একটি ব্যবস্থাপনা চাই যেটি গুণগত পরিবর্তন হবে এবং মানুষের যারা রাজনীতি করছেন বা যারা এইগুলোর সাথে জড়িত রয়েছেন তাদের জন্য একটি গুণগত মান তৈরি হয়, যে মান থেকে তাদের মানসিকতাটা যেন ওই দিকে না যায়। সেটি যদি আমরা করতে পারি, সেটি যদি আমরা দেশের জন্য করতে পারি, তাইলে আমার মনে হয় যে বাংলাদেশে অন্তত মিনিমাম এই যে স্বৈরাচার হয়ে ওঠা, ফ্যাসিস্ট হয়ে ওঠা, এই জায়গাগুলো কমে যাবে। যেটি দুজনের আলোচনা থেকে আসলে অনেক ধন্যবাদ জুবায়ের বাবু, সেই সঙ্গে ধন্যবাদ দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম ভাইকে। সবার আগে দেশ। প্রিয় দর্শক, আজকের পর্ব এখানেই শেষ করছি। নেটিজেন ভার্সেস সিটিজেন প্রেজেন্টেড বাই রেক্সল অনুষ্ঠানে আবার দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর ডিবিসির সাথে থাকুন 24 ঘন্টা।